স্বাগত ডিবিসি সংবাদে। আপনাদের সাথে আছি নীলিমা জাহান। শুরু হলো হাজারো প্রাণের বিনিময়ে এক গণ অভ্যুত্থানের মাস ৩৬শে জুলাই। ২০২৪ সালের এই দিনে আওয়ামী লীগ সরকারের সময় সরকারি চাকরিতে কোটা বাতিলের দাবিতে শুরু হয় আন্দোলন। এই আন্দোলনের ধারাবাহিকতায় ৫ই আগস্ট হাসিনা সরকারের পতন হয়। অবসান ঘটে ১৫ বছরের কর্তৃত্ববাদী শাসনের। এরপর গঠিত হয় ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্ব অন্তর্বর্তী সরকার। আন্দোলনের এক বছর পূর্তিতে টানা ৩৬ দিন নানা কর্মসূচি পালন করবে অন্তর্বর্তী সরকার, বিভিন্ন রাজনৈতিক দল ও সামাজিক সংগঠন। আয়োজনে থাকছে আলোচনা সভা, সমাবেশ, পদযাত্রা, সাংস্কৃতিক আয়োজন, গ্রাফিতি ও আলোকচিত্র প্রদর্শনী। মাসব্যাপী নানা কর্মসূচি হাতে নিয়েছে অন্তর্বর্তী সরকার। ৫ই আগস্ট পর্যন্ত জুলাই স্মৃতি উদযাপন অনুষ্ঠানমালা আয়োজন করা হবে। মূল ইভেন্ট শুরু হবে ১৪ জুলাই থেকে। অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে বিভিন্ন কর্মসূচি পালন করবে বিএনপি। আলোচনা সভা, রক্তদান, গ্রাফিতি অঙ্কন, পথনাটক, বিজয় মিছিল সহ অন্তত ২২টি ভিন্ন ধর্মী আয়োজন থাকছে দলটির। কর্মসূচি ঘোষণা করেছে জামায়াত ইসলামীও। গণ অভ্যুত্থানের শহীদ আহতদের জন্য সারা দেশে দোয়া অনুষ্ঠান সহ জাতীয় সমাবেশ করবে দলটি। এছাড়া ১ জুলাই থেকে ৩০ জুলাই পর্যন্ত দেশ গড়তে জুলাই পদযাত্রা কর্মসূচি পালন করবে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। প্রথম দিন আন্দোলনের প্রথম শহীদ আবু সাইদের কবর জিয়ারতের মাধ্যমে এই কর্মসূচি শুরু হবে। জুলাই গণ অভ্যুত্থানের শহীদদের স্মরণে কেন্দ্রীয় শহীদ মিনারে চলছে ছাত্র দলের আয়োজন। সেখানে আছেন সহকর্মী আরিফুল ইসলাম। বিস্তারিত জানতে যুক্ত হব তার সাথে। আরিফুল, সেখানকার অবস্থা কি দেখছেন আমাদের জানাবেন। নীলিমা, জুলাই অভ্যুত্থানের পরবর্তীতে আসলে বলা যেতে পারে শহীদদের স্মরণে ছাত্রদলের পক্ষ থেকে কেন্দ্রীয় শহীদ মিনারে মোমবাতি প্রজ্বলন সহ জাতীয় সঙ্গীত পরিবেশন করা হয়েছে। ইতিমধ্যেই কিছুক্ষণ ঠিক আপনি প্রশ্ন করার আগ মুহূর্তেই এই ছাত্রদলের পক্ষ থেকে এই শহীদদের সম্মানার্থে মূলত জাতীয় সঙ্গীত পরিবেশনা করার পরবর্তীতে এখন যেটা দেখতে পাচ্ছেন মোমবাতির প্রজ্বলন করার যে বিষয়টি, সেটি কিন্তু দেখতে পাচ্ছেন আর দেখানোর চেষ্টা করছি সেই মোমবাতি প্রজ্বলন এবং কি জাতীয় সঙ্গীত ইতিমধ্যে পরিবেশন করা হয়েছে। এর মধ্য দিয়ে কর্মসূচি শুরু করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। আলো আলো স্মৃতি সমুজ্জ্বল শিরোনামে দিবাগত আজকে এই রাত 12টার পর থেকেই মূলত জুলাই অভ্যুত্থানের পুরো মাসব্যাপী তাদের কর্মসূচি পালন করবে। এছাড়াও এই মোমবাতি প্রজ্বলনের পরবর্তীতে আমরা যেটা জানতে পেরেছি, সিনিয়র নেতৃবৃন্দ যারা আছেন বিএনপির পক্ষ থেকে তারাও কিন্তু এসেছেন। হয়তো তারা এই মোমবাতি প্রজ্বলনের পরবর্তী সময়ে তারা কথা বলবেন সেই শহীদদের স্মরণে, জাতির উদ্দেশ্যে, হয়তোবা সাধারণ মানুষের উদ্দেশ্যে তাদের যে বক্তব্য, সেই বক্তব্যটা তারা কিন্তু শুরু করবে। এর প্রেক্ষিতে আরেকটি যেটা বলছেন যে গণ অভ্যুত্থানের শহীদদের স্মরণ, ঐতিহাসিক স্মৃতি সংরক্ষণ ও ফেসিবাদ বিরোধী জাতীয় ঐক্যের বার্তা পৌঁছে দিতেই মূলত এই কর্মসূচি। দুঃশাসনের বিরুদ্ধে ছাত্র ও জনতার দীর্ঘ আন্দোলনের ধারাবাহিকতা এবং বিজয়ের ইতিহাসকে নতুন প্রজন্মের সাথে সামনে তুলে ধরায় মাসব্যাপী এই কর্মসূচির কিন্তু মূলত উদ্দেশ্য শুধু স্মরণ নয়, বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে গণতন্ত্র পুনরুদ্ধারে নতুন উদ্যোগ সৃষ্টির আহ্বানও বয়ে আনবে এই কর্মসূচির মাধ্যমে। আরেকটি বিষয় জানিয়ে রাখি যে আগামী ১ জুলাই, বিশেষ করে আজকে থেকেই মূলত শুরু হতে যাওয়া এই কর্মসূচির ধারাবাহিকতা থাকবে আলোচনা সভা, মানববন্ধন, প্রদর্শনী, রক্তদান কর্মসূচি এবং শহীদদের স্মরণে বিভিন্ন সাংস্কৃতিক আয়োজন। তো সেই বিষয়গুলো আপনি যদি একটু দেখাতে চাই যে কেন্দ্রীয় শহীদ মিনারে ছাত্রদলের পক্ষ থেকে যে ধরনের আয়োজন, যে ধরনের কর্মসূচি তারা শুরু থেকেই পালন করবেন বা এই অনুষ্ঠানের বা এই যে কর্মসূচি, সেই কর্মসূচি বাস্তবায়নে বলা যায় যে তাদের যে সামনের দিনগুলো কিভাবে আগাবে বা জুলাই অভ্যুত্থানে যারা শহীদ হয়েছেন তাদের স্মৃতি স্মরণ করেই মূলত এই ধরনের আয়োজন। তাদের সম্মানার্থে তাদের যে ত্যাগ, দেশের প্রতি তারা যে ত্যাগ স্বীকার হয়েছে, সেই ত্যাগ স্বীকারোক্তির মাধ্যমে কিন্তু তারা আজকে এই কর্মসূচি অব্যাহত রেখেছে বা অব্যাহত রাখবে। শুধুমাত্র এই মোমবাতি প্রজ্বলনের মাধ্যমে কিন্তু তাদের কর্মসূচি শুরু হয়েছে। এটি দীর্ঘ সময়, পুরো মাসব্যাপী তারা কিন্তু এই কর্মসূচি পালন করে যাবেন। ইতিমধ্যেই আমরা দেখতে পেয়েছি যে যেহেতু বাইরে প্রচণ্ড বাতাস, সেই বাতাসের ক্ষেত্রে মোমবাতি জ্বালিয়ে রাখাটাও তাদের জন্য একটু কষ্টসাধ্য হয়ে গেছে। তাই অনেকেই কিন্তু মুঠোফোনের যে লাইটগুলো আমরা দেখেছি, সেই যে লাইটগুলো সেগুলো জ্বালিয়ে তারা সম্মান দেখাচ্ছেন। সেখানে আমি যদি কয়েকজনের সাথে একটু কথাও বলতে চাই, তাদের আজকে এই স্মরণ বার্তা কি পৌঁছে দেবে তাদের এই কর্মসূচির মাধ্যমে, একটু জানতে চাই আপনাদের কাছ থেকে।
আজকে যে আপনারা কর্মসূচি পালন করেছেন সেই কর্মসূচিটা আসলে কি বয়ে নিয়ে আসবে আগামী দিনে? দেখুন, জুলাই মাসে জুলাই আন্দোলনের ফলে আমাদের যে সকল ভাইয়েরা শহীদ হয়েছেন তাদের আত্মায় যেন শান্তি পায়, এবং এই জন্য জাতীয়তাবাদী ছাত্রদল জুলাই মাস আজকে থেকে, যেহেতু আগামীকালকে থেকে জুলাই মাস শুরু, তো আগামীকাল থেকে আমাদের বিভিন্ন কর্মসূচি রয়েছে। তারই অংশ হিসাবে আজকে আমরা তাদের আত্মার মাগফিরাত কামনা করি, কিংবা আত্মার যেন তারা শান্তি পায়, এই জন্য আজকে আমরা মোমবাতি প্রজ্বলন করতেছি। ধন্যবাদ। শুনছিলেন নীলিমা যে তাদের যে কর্মসূচির মাধ্যমে আগামী দিন গড়বে সেই প্রত্যয়টা কিন্তু তারা করছেন। এবং বিশেষ করে আরেকটি বিষয় জানা কি পরবর্তী সংবাদে হয়তোবা বিএনপির পক্ষ থেকে যে নেতৃবৃন্দ, সিনিয়র নেতৃবৃন্দ তারা যারা এসেছেন তারা আসলে বক্তব্য রাখবেন, হয়তোবা সেই বক্তব্য তুলে ধরার চেষ্টা করবেন পরবর্তী সংবাদে। এই ছিল এখান থেকে নীলিমা। আরিফুল ইসলাম, আপনাকে ধন্যবাদ। প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। সন্ধ্যা 7:30টার দিকে হয় এ ফোন আলাপ। বিষয়টি নিশ্চিত করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি জানান, অধ্যাপক ইউনূস ও মার্কিন পররাষ্ট্রমন্ত্রী 15 মিনিট ধরে টেলিফোনে কথা বলেছেন। এ সময় তারা আন্তরিক ও গঠনমূলক আলোচনা করেন, যা দুদেশের মধ্যে বিদ্যমান চমৎকার দ্বিপক্ষীয় সম্পর্ককে তুলে ধরে বলেও জানান শফিকুল আলম। নির্বাচিত সরকারের সাথে কাজ করতে মুখে আছে চীন, কথা জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকালে আলাদা এক অনুষ্ঠানে বিএনপি নেতারা বলেন, সংখ্যানুপাতিক পদ্ধতিতে নির্বাচনের দাবি তুলে ষড়যন্ত্রের নতুন ফাঁদ তৈরি করছে কয়েকটি দল। সোমবার রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে সাম্প্রতিক চীন সফর নিয়ে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, রোহিঙ্গা প্রত্যাবর্তন, তিস্তা প্রকল্প ও রাজনৈতিক স্মারক স্বাক্ষর নিয়ে বিশদ আলোচনা হয়েছে। চীনের কমিউনিস্ট পার্টির পক্ষ থেকে 2 বছর মেয়াদী রাজনৈতিক সমঝোতার স্মারক স্বাক্ষরের প্রস্তাব করা হয়েছে, যা আমরা ইতিবাচকভাবে গ্রহণ করেছি। তিস্তা প্রোগ্রাম নিয়ে আমরা আলোচনা করেছি, তারা এটাতে ইতিবাচকভাবে সাড়াও দিয়েছেন, এটার উপরে তারা কাজ করছেন। মিয়ানমারের রাখাইন রাজ্যের নাগরিকদের নিরাপদ, স্বেচ্ছা এবং সম্মানজনক প্রত্যাবর্তনের ব্যাপারে চীন কার্যকর ভূমিকা রাখবে, জানান বিএনপি মহাসচিব। আমরা মায়ানমারের রাখাইন রাজ্যের রোহিঙ্গা নাগরিকদের নিরাপত্তে, স্বেচ্ছা সম্মানজনক প্রত্যাবর্তনের ব্যাপারে চীনের অধিকতর এবং কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানিয়েছি। সকালে কাকরাইলের ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে ওলামা দল আয়োজিত সাধারণ সভায় বিএনপি নেতারা বলেন, সংখ্যানুপাতিক পদ্ধতিতে ভোটের দাবির পেছনে ষড়যন্ত্র রয়েছে। যারা আজকে বলছেন পিআর পদ্ধতিতে নির্বাচনটা দেখতে চান, এখানে ভিতরে অনেক ষড়যন্ত্র লুকিয়ে আছে। এই ধরনের কথাবার্তার মাধ্যমে কেউ সুযোগ পায়, সেখানে ফ্যাসিস্ট। আজকে ইসলাম ধর্ম প্রচারের নামে সংখ্যানুপাত পিআর, আমি এটা বুঝি না। ষড়যন্ত্র শুরু করছেন, এটা কিসের ষড়যন্ত্র? ইউনূসকে ক্ষমতা রাখার জন্য পিআরকে ইস্যু করে বাংলাদেশের মানুষের যে গণতন্ত্রের আকাঙ্ক্ষা, সেই গণতন্ত্রের আকাঙ্ক্ষাতে যদি কেউ দ্বন্দ্ব সৃষ্টি করে, আমি বলবো তারা বাংলাদেশের আদর্শ বিষয়। তারা আরো বলেন, গণতন্ত্রের জন আকাঙ্ক্ষার মধ্যে যারা দ্বন্দ্ব সৃষ্টি করতে চায় তারা বাংলাদেশের আদর্শে বিশ্বাস করে না। সাব্বির রোজ, ডিবিসি নিউজ, ঢাকা। জুলাই গণহত্যার মামলায় শেখ হাসিনার বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি আজ। বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে 3 সদস্যের ট্রাইব্যুনালে শুনানি হবে। প্রসিকিউশন জানিয়েছে, ট্রাইব্যুনালের অনুমতি সাপেক্ষ সরাসরি সম্প্রচার হতে পারে বহুল আলোচিত এ মামলা। রাষ্ট্রপক্ষ জানায়, সাবেক প্রধানমন্ত্রী ছাড়াও মামলার অপর 2 আসামি হলেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন। চৌধুরী আবদুল্লাহ বর্তমানে কারাগারে আছেন, তাই শুনানির সময় তাকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। আর পলাতক 2 আসামির পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবীও উপস্থিত থাকবেন শুনানিতে। এর আগে হত্যা, ষড়যন্ত্র, উস্কানি সহ মানবতা বিরোধী 5টি অভিযোগে 3 জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ ট্রাইব্যুনালে জমা দেয় রাষ্ট্রপক্ষ। ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে স্ক্যানিংয়ের সময় উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার ব্যাগে ম্যাগাজিন পাওয়াকে অনিচ্ছাকৃত ভুল বলে দাবি করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। আর এ বিষয়ে আসিফ মাহমুদ নিজের ফেসবুক আইডিতে এক পোস্টে বলেন, পিস্তল কেন, মিসাইল সঙ্গে রাখলেও আমি আপনি কেউই নিরাপদ নই। মরক্কোর মারাকেশে ওআইসি ইউথ ক্যাপিটাল ইন্টারন্যাশনাল প্রোগ্রামে অংশ নিতে রবিবার ভোরে উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে ঢাকা ত্যাগ করেন। সেখানে বিমানবন্দরে স্ক্যানিংয়ের সময় তাঁর ব্যাগে ম্যাগাজিন থাকার বিষয়টি ধরা পড়ে।
এ বিষয়ে সোমবার সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা এই ঘটনাকে অনিচ্ছাকৃত ভুল বলে মন্তব্য করেন। না, এটা কিন্তু AK-47 না, এটা তারই একটা লাইসেন্সকৃত হাতিয়ার, পিস্তলের একটা ম্যাগজিন দিয়ে থাকে, একটা খালি ম্যাগজিনটা, ওইটা ভুলে ওনার রয়ে গেছিল। ওইটা না বিদেশ যাওয়ার কিছু না, হয়তো ভুলে অনেক সময় আপনি দেখেন হয়তো চশমাটা নিয়ে যাবেন, ভুলে হয়তো চশমা না নিয়ে মোবাইলটা নিয়ে রওনা হয়ে গেলেন। আলোচিত এই ঘটনার বিষয়ে উপদেষ্টা আসিফ মাহমুদ একই দিন সন্ধ্যার পর নিজের ফেসবুকে একটি পোস্ট দেন। সেখানে তিনি পিস্তল কেন, মিসাইল সঙ্গে রাখলেও আমি আপনি কেউই নিরাপদ নই বলে মন্তব্য করেন। দেশের প্রধান আন্তর্জাতিক বিমানবন্দরের সিসিটিভি ফুটেজ প্রকাশিত হওয়ায় শঙ্কা প্রকাশ করেন তিনি। ফারহানা জুথি, ডিবিসি নিউজ, ঢাকা। মুন্সিগঞ্জের সিরাজদি খানের কেআইনে জোরপূর্বক ট্রেড লাইসেন্স ও এনওসি নেয়ার অভিযোগ উঠেছে একটি আবাসন প্রতিষ্ঠানের বিরুদ্ধে। ভুক্তভোগী জানান, গেল 15 জুন স্থানীয় নাদিম ও তার গংরা জোরপূর্বক বিক্রমপুর হেভেন সিটি নামের একটি প্রতিষ্ঠানে ট্রেড লাইসেন্স ও একটি এনওসি দাবি করেন। এক পর্যায়ে বাকবিতণ্ডার সৃষ্টি হয়। স্থানীয়রা জানায়, এ সময় ইউনিয়ন পরিষদের সেবা প্রায় 3 ঘন্টা বন্ধ থাকে। পরে এই ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। অভিযুক্ত নাদিমের দাবি, এ সকল অভিযোগ মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন। ডিবিসি সংবাদে এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসির ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। ডিবিসির সঙ্গেই থাকুন।